সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে বার্থ ডিফেক্ট বা শিশুর জন্মগত ত্রুটি। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডক্টর ফিরোজা বেগম 1955 সালের 12 সেপ্টেম্বর বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1979 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি 1986 সালে চিকিৎসা বিজ্ঞানে FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অপস অ্যান্ড গাইনি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি ম্যাডাম আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ তোমাকে। ম্যাডাম, যেটি বলছিলাম যে বার্থ ডিফেক্ট বা শিশুদের জন্মগত ত্রুটি, এটি বলতে আসলে কি বুঝি শুরুতে একটু জানতে চাইব। জন্মগত ত্রুটি মানে যে ত্রুটিটা আমরা জন্ম থেকে দেখি সেটাই হলো জন্মগত ত্রুটি। এখন কিছু কিছু জন্মগত ত্রুটি আছে যেটা বেবি ডেলিভারি হওয়ার আগে, অর্থাৎ কিনা সে যখন মায়ের গর্ভে থাকে তখনও ডিটেক্ট করা যায়, আর কিছু আছে সেটা বুঝতে কিন্তু সময় লাগে, কোনো সময় 6 মাস, কোনো সময় 1 বছর। যেমন ধরো তুমি একটা বাচ্চার যদি মাথার কোনো ডিফেক্ট থাকে বা পেটের কোনো ডিফেক্ট থাকে বা একটা অঙ্গ ঠিক মতো হলো না, সেটা পেটের ভিতরে বোঝা সম্ভব আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে জন্মের আগেই। আর যদি ধরো তার যে ফাংশনাল ডিফেক্ট যদি থাকে, যেমন তার বুদ্ধি প্রতিবন্ধী, সেটা কিন্তু আমরা সাথে সাথে বুঝতে পারবো না, সেটা যখন বাচ্চা আস্তে আস্তে বড় হবে তখন বোঝা যাবে যে সে বুদ্ধি অ্যাক্টিভিটিসের মাধ্যমে। আবার কিছু কিছু জিনিস আছে, যেমন একটা থ্যালাসেমিয়া, এটাও কিন্তু একটা বার্থ ডিফেক্ট। থ্যালাসেমিয়া আমাদের দেশে অনেক বেশি কমন। এই থ্যালাসেমিয়া রোগটাও কিন্তু একটা জন্মগত ত্রুটি, এবং এটা বোঝার জন্য সাধারণত 6 মাসের আগে যদি বেবি থ্যালাসেমিক হয়, 6 মাস বয়সে দেখা যাবে যে বাচ্চা বেশ এনিমিক হয়ে যাচ্ছে। কাজে বার্থ ডিফেক্ট, সব বার্থ ডিফেক্ট আমরা বিফোর মানে ডেলিভারির আগে আমরা বুঝতে পারবো না। আচ্ছা, তো আপনি যেগুলো বলছিলেন যে ডেলিভারির আগে যেগুলো বোঝা যাবে, সেগুলো আগে বুঝে সেটির আসলে কার্যকারিতা কি? আমরা যদি আগেই সেটি বুঝতে পারি যে না, শিশুটি যেটি হচ্ছে তার একটি জন্মগত ত্রুটি নিয়ে হচ্ছে, সেক্ষেত্রে কি করণীয়? আসলে বার্থ ডিফেক্ট 2 ধরনের হয়, একটা হলো মেজর ডিফেক্ট এবং মাইনর ডিফেক্ট। এখন মাইনর ডিফেক্ট যদি হয়, যেটা স্ট্রাকচারাল ডিফেক্ট বা গঠনগত ত্রুটি যেটা আছে মাইনর, যেমন ধরো একটা ঠোঁট কাটা বা তালু কাটা একটা বাচ্চা, সেটা নিয়ে কিন্তু সে তার লাইফ চালাতে পারে। কিন্তু যদি তার একটা মেজর ডিফেক্ট হয়, যেমন আমরা বলি স্পাইনোমাইলোমেনিঙ্গোসিল এই ধরনের, বা নিউরাল টিউব ডিফেক্ট, যেটা হচ্ছে যে বাচ্চা প্যারালাইজ থাকবে সারা জীবনের জন্য, সে হাঁটতে পারবে না, তাহলে এই বাচ্চাটা বোঝা হয়ে থাকবে। হ্যাঁ, বাবা সে কিন্তু বেঁচে থাকবে, কিন্তু বাবা মার জন্য সে সারা জীবনের জন্য একটা বোঝা হয়ে বেঁচে থাকবে। তো এখন এই জিনিসগুলো কিন্তু আমাদের ডায়াগনোসিস করা দরকার। তো সেই ডায়াগনোসিসের জন্য বার্থ ডিফেক্টটা আসলে কি কারণে হচ্ছে সেটা আমাদের যেমন জানা দরকার, তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে আমরা এটাকে ডিটেক্ট করতে পারবো। তাহলে কারণগুলো কি একটু জানা যাবে? হ্যাঁ, কারণগুলো হচ্ছে যেমন কিছুটা আমরা বলি যে ক্রোমোজোমাল ডিফেক্ট বা জেনেটিক ডিফেক্ট। এই ক্রোমোজোমাল ডিফেক্ট বা জেনেটিক ডিফেক্ট, ক্রোমোজোমাল ডিফেক্টটা বিশেষ করে এটা কিন্তু ফ্যামিলির থেকে রান করে। আজকাল আমরা প্রায় দেখি যে কনসিঙ্গুইনাস ম্যারেজ বা আপন চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো ভাই বোনের মধ্যে যে বিয়েটা হয়, সেটা ফার্স্ট ডিগ্রি রিলেশনসেই হোক বা সেকেন্ড ডিগ্রি রিলেশনসেই হোক, এদের মধ্যে ধরো যদি একটা হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে অল্প পরিমাণ ডিফেক্ট থাকে, সেটা বাচ্চার ভিতরে নাও যেতে পারে। তাদের ভিতরে কিন্তু বাবা মার মধ্যে কিন্তু এক্সপ্রেশনটা হচ্ছে না, কিন্তু বাচ্চা যখন ওইটা ইনহেরিট করে, বাবার থেকেও ডিফেক্টটা পেলো, মায়ের থেকেও ডিফেক্টটা পেলো, তখন বাচ্চার ভিতরে প্রকট আকারে আসে। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে মায়ের যেমন ধরো কিছু ইনফেকশন, আমরা খুব সিম্পল ইভেন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফেকশনও কিন্তু বাচ্চার ক্ষতি করে। চিকেন পক্স আমরা আজকাল দেখি গরমের দিনে অনেক বেশি চিকেন পক্স হচ্ছে, প্রথম 3 মাসের মধ্যে চিকেন পক্স হলে বাচ্চার ডিফেক্ট আসতে পারে। মানে বাচ্চাটি যখন গর্ভে থাকে ওই 3 মাসের মধ্যে, প্রথম 3 মাস, তখন যদি মায়ের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আক্রান্ত হয়, সেক্ষেত্রে আমরা টর্চ ইনফেকশন, তারপর পার্ভোভাইরাস ইনফেকশন, এই ধরনের অনেক ইনফেকশন আছে যেটা বাচ্চার ক্ষতি করতে পারে, যেটা আমরা কিন্তু বুঝতেও পারি না যে একটু ফ্লু হয়েছে কি আর এমন হলো, কিন্তু ওটা কিন্তু বাচ্চার ডিফেক্ট করে দিতে পারে। তারপর ধরো হাজব্যান্ড যদি স্মোক করে, আচ্ছা, ওই স্মোকিং এর যে ধোঁয়াটা যেটা বাচ্চার ভিতরে যাচ্ছে, সেটা কিন্তু তার চাইল্ডহুড লিউকেমিয়া করতে পারে। তো তারপরে কতটা মারাত্মক, অথচ আমরা সেটা খেয়াল করছি না। আমরা একটু অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলির দিকে যদি তাকাই, তাহলে আমি দেখি যে আজকাল কিন্তু অনেকেই অ্যালকোহল নিচ্ছে, তারপর হচ্ছে ড্রাগস নিচ্ছে, এটা বাচ্চার জন্য বিশাল ক্ষতি করে, তো বাচ্চার ডিফেক্ট তৈরি করে। তারপরে হচ্ছে এনভায়রনমেন্ট, আমি কি খাচ্ছি, আমার এনভায়রনমেন্টাল টক্সিন এত বেশি
যেটা আমাদের জন্মগত ত্রুটি করতে পারে। কাজেই এখন ডিফেক্ট যদি আমাকে জানতে হয় তাহলে সব ডিফেক্ট কিন্তু আমরা আসলে জানতেও পারবো না। যেমন ফাংশনাল ডিফেক্ট আমি যদি বলি অটিজম, আমি জানতে পারবো না, কিন্তু ডাউন সিনড্রোম সেটা ডিটেক্ট করা সম্ভব প্রেগনেন্সিতে। এখন এটা ডিটেকশনের জন্য প্রথম যেটা আছে যে আমাকে খুব কেয়ারফুলি একটা কাপল যখন আসে তখন আমাদের হিস্ট্রি নেওয়া দরকার, যে ফ্যামিলিতে কোনো ডিফেক্ট আছে কিনা, অথবা তার নিজের আগে কোনো তার জন্মগত ত্রুটি নিয়ে কোনো শিশু জন্মেছে কিনা। তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু কিছু ডিফেক্ট, যেমন আমরা বলি যে নিউরাল টিউব ডিফেক্ট যেটা, সেটা ফলিক অ্যাসিড, আমরা বলি যে তুমি প্রি প্রেগনেন্সি 3 মাস ফলিক অ্যাসিড খাও, তারপরে বেবি নাও, তাহলে আর নিউরাল টিউব ডিফেক্ট হবে না। হাইপোথাইরয়েড, সেখানে আমরা বলি যে আয়োডিনাইজড ফুড খাও, তাহলে হবে না। তারপরে ধরো যদি একটা রুবেলার নিয়ে যদি একটা বাচ্চা জন্মায় যেখানে কনজেনিটাল ক্যাটারাক্ট হতে পারে, হিয়ারিং ডিফেক্ট, বাচ্চা শুনতে পায় না, তার হার্টের ডিফেক্ট আসে, সেক্ষেত্রে আমরা বলবো যে তোমার যদি রুবেলা, সে যদি ইমিউনিটি না থাকে, একটা ভ্যাকসিন নিয়ে তার 2 মাস পরে সে প্রেগনেন্সি নেবে। তো এভাবে কিছু কিছু জিনিস আছে আমাদের প্রিভেন্ট করা যায়, একটু প্রিভেন্ট করা বা সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে তারপরে এসে হয়তো প্রেগন্যান্সিতে গেল। আর ডিটেকশনের জন্য আমরা যেটা করি আজকাল, যেটা আমি ফিটোম্যাটার্নাল মেডিসিন প্র্যাকটিস করি, কাজে আমরা যেটা করি যে 11 থেকে 14 উইকসের মধ্যে আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করি যাদের এই ধরনের হিস্ট্রি আছে। আসলে আমেরিকান কলেজ অফ অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিস্ট তারা বলে যে সমস্ত মেয়েদের হওয়া উচিত এই টেস্ট, শুধু হাই রিস্ক যাদের আছে হিস্ট্রি বা ফ্যামিলি হিস্ট্রি তাদের না, এটি রেগুলার একটা প্র্যাকটিসে আসা উচিত। প্রত্যেকটা প্রেগন্যান্ট মায়েদের জন্য এটা করা উচিত। 11 থেকে 14 সপ্তাহের মধ্যে আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করি, ওখানে আমরা মেজর ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি যদি বাচ্চার থাকে সেটা আমরা কিছু কিছু সাইন দেখে, যেমন তার নেজাল বোন ফরমেশন হলো কিনা, তার নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সির থিকনেস, তার ট্রাইকাসপিড রিগার্জিটেশন আছে কিনা, ডাক্টার্স ভেনোসাস ডপলার, এগুলো করে আমরা বুঝতে পারি যে বাচ্চাটা ডিফেক্টিভ কিনা। এর পরবর্তী আলট্রাসাউন্ড আমি করব 20 থেকে 21 সপ্তাহের মধ্যে, মানে বেসিক্যালি 18 থেকে 22 সপ্তাহের মধ্যে। সেখানে আমরা একটা অ্যানোমালিজ দেখি, সেখানে পুরো বডির আমরা অ্যানোমালিজ দেখি, যে মাথার থেকে পা পর্যন্ত কোনো সমস্যা, সেখানে তোমার ডাউন্স বলো বা এই ধরনের ইয়ে। আর এর বিটুইন আমি যদি ফার্স্ট আমি যে আলট্রাসোনোগ্রাফি করলাম এখানে যদি আমি কোনো ডিফেক্ট সাসপেক্ট করি তখন আমরা কিছু সেরাম টেস্ট করি, আমরা বলি ট্রিপল টেস্ট বা কোয়াড টেস্ট। এই সেরামগুলো টেস্ট করলে আমরা কিন্তু আরও একটু সন্দেহপ্রবণ হই যে এই ডিফেক্টটা বাচ্চার ভিতরে হয়তো আছে। সেক্ষেত্রে আমরা ইনভেসিভ প্রসিজিওর করে কনফার্ম করতে পারি। ইনভেসিভ প্রসিজিওরের মধ্যে দুটো আছে, একটা হলো কোরিয়ান ভিলাস বায়োপসি, যেটা হচ্ছে 10 থেকে 14 সপ্তাহের মধ্যে করে, অথবা আমরা এমনিওটিক ফ্লুইড, বাচ্চা যে পানির ভিতরে থাকে ওই পানিটা 18 থেকে 22 সপ্তাহের মধ্যে টেস্ট করলে আমরা বুঝতে পারবো। ইভেন ডাউন সিনড্রোমও বোঝা সম্ভব বা আদার যে কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি বোঝা সম্ভব। আর যেটা আমি বললাম যে স্ট্রাকচারাল ডিফেক্ট, যে অ্যাবডোমিনাল ওয়াল তার ঠিক মতো ফর্মেশন হয় নাই, তার ব্রেন ঠিক মতো ফর্মেশন হয় না, তার মাথার ভিতরে পানি আছে, ইভেন তার ক্যাটারাক্ট আছে কিনা সেটাও কিন্তু আলট্রাসাউন্ড করে দেখা সম্ভব, বোঝা সম্ভব সেটি। আচ্ছা, তো ম্যাডাম আমি একটু প্রতিরোধের দিকে যাই, যেটি আপনি বলছিলেন ইতিমধ্যেই কিছু প্রতিরোধমূলক ব্যবস্থার কথা বলে দিয়েছেন। ওভারঅল কি কি ধরনের প্রতিরোধের বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে বা লাইফস্টাইলটাকে কিভাবে নিলে এই জাতীয় সমস্যা হবে না মায়ের ক্ষেত্রে, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। যদি জন্মগত একটি বিষয় থাকে যে জেনেটিক বা বারবারই তার এরকম হচ্ছে, প্রতিরোধের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে? প্রতিরোধ যেটা হচ্ছে যে আপনার কনসিগুইনাস ম্যারেজ, যেটা সেটা আমরা এখন থেকে আমাদের এনকারেজ করা উচিত যাতে আপন ব্লাড রিলেশনের মধ্যে বিয়েটা না দেয়। এটা আমার মনে হয় এটা আমাদের সবাই অ্যাজ এ গাইনোকোলজিস্ট আমাদের এটা কাউন্সেলিং। এখন আবার দেখা যায় অতি সতর্ক হয়ে ছেলে বা মেয়ে দুজনে ব্লাড টেস্ট করছে, ব্লাড গ্রুপ ম্যাচিং করছে কিনা, ক্রস ম্যাচ, মানে এই বিষয়গুলো কিন্তু অনেকের মধ্যে চলে এসেছে। তোমার থ্যালাসেমিয়া যেটা সেটা তোমার প্রতিরোধ করার জন্য, যেমন কনসিগুইনিটি যদি থাকে, আমরা ধরে নেই যে বাচ্চার বাবার ভিতরে মায়ের ভিতরে ডিফেক্ট থাকলে বাচ্চার ভিতরে যাবে, সেটা যদি কনসিগুইনাস ম্যারেজ হয় তাহলে থ্যালাসেমিয়াটা দেখতে হবে যে ওই বংশে থ্যালাসেমিয়া আছে কিনা, তাহলে সেক্ষেত্রে টেস্ট করে নেওয়া ভালো। আর যদি থ্যালাসেমিয়া না থাকে, সব মানে ওইটা আসলে ওইভাবে ট্রান্সমিটেড হয় না, কিন্তু অন্য যে ডিফেক্টগুলো, ক্রোমোজোমাল ডিফেক্টগুলো কিন্তু কনসিগুইনাস ম্যারেজ দিয়ে যেতে পারে। তো কাজেই সেখানে আমাদের টেস্টের যেমন দরকার আছে। 2 নম্বর যেটা আমি বলছিলাম যে আমরা প্রি প্রেগনেন্সি ফলিক অ্যাসিড আমার মনে হয় সব মায়েদেরই খাওয়া উচিত, অ্যাটলিস্ট 2 মাস খেয়ে তারপর প্রেগনেন্সি নেওয়ার চেষ্টা করা উচিত। ডায়াবেটিস যদি থাকে, ডায়াবেটিস সবার ক্ষেত্রে বলছেন? এটা সবার ক্ষেত্রে। তারপরে হচ্ছে ডায়াবেটিস, মাল্টিভিটামিনস কিন্তু প্রেগনেন্সির প্রথম 3 মাসে খাওয়া উচিত। আমরা যেটা বলবো সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। মাল্টিভিটামিনের মধ্যে ভিটামিন এ থাকে যেটা বার্থ ডিফেক্ট করে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার ডায়াবেটিসটা যদি থাকে মায়ের, ডায়াবেটিসটাকে খুব ভালো করে কন্ট্রোল না করলে তার বার্থ ডিফেক্ট আসবে। তারপর কেউ যদি ধরো একটু ব্লাড প্রেশার বেশি থাকে, কি অ্যান্টিহাইপারটেনসিভ সে খাচ্ছে,
সেই অ্যান্টিহাইপারটেনসিভগুলো আমাকে অ্যান্টিহাইপারটেনসিভ চেঞ্জ করতে হবে, যে কতগুলো আছে যেটা বার্থ ডিফেক্ট, এবং এগুলো অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতোই করতে হবে। এবং সবচেয়ে বড় যেটা হয় যেটা হচ্ছে যে মানুষের খুব কেয়ারফুলি কিন্তু আমাদের রোগীগুলোকে হ্যান্ডেল করা উচিত। আমি যদি খুব কেয়ারফুলি তার হিস্ট্রি শুনে তাকে ট্রিটমেন্ট দেই, তাহলে কিন্তু এই ডিফেক্টগুলো আমরা ডিটেক্ট করতে পারি এবং আমরা কাউন্সেলিং করতে পারি যে এটা কম্প্যাটিবল উইথ লাইফ, যে শিশুটা জন্মগত ত্রুটি নিয়ে জন্মাইলেও সে বেঁচে থাকবে, কোনো সমস্যা তৈরি হবে না। আবার কিছু কিছু আছে সার্জারি করে আমরা কারেকশন করতে পারি, যে আমরা সে কাউন্সেলিংটাও আমরা তাকে ওই মুহূর্তে করতে পারি। ম্যাডাম অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনি দিলেন এই বিষয়টি নিয়ে। আচ্ছা, ধন্যবাদ তোমাকেও। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম শিশুদের জন্মগত ত্রুটি সেটি ডিটেক্ট করার জন্য বা পরবর্তীতে সেটি কারেকশনের জন্য কোন কোন বিষয়গুলো জরুরি, এবং কিছু পরামর্শ ম্যাডাম আমাদের দিলেন। আশা করছি এই পরামর্শগুলো আপনাদের কাজে আসবে। আজকে আমরা মেয়েদের যে বডি পার্টসের ব্যায়ামটা দেখাবো সেটা হচ্ছে চেস্ট মাসেলের অপোজিং মাসেল গ্রুপ, সেটা হচ্ছে ডেল্টয়েডস, রাম্বার্স অ্যান্ড ল্যাটস এরিয়া। এই জায়গায় ব্যায়ামগুলো করার আগে প্রথম কথাটা হচ্ছে যে চেস্টের সাপোর্টিং মাসেল হিসেবে এই মাসেলগুলো কাজ করে। আর 2 নম্বর ব্যাপারটা হচ্ছে যখনই মহিলারা কেন এই ব্যাপারে ইন্টারেস্টেড হন এবং কোয়েশ্চেন করেন যে যখনই ব্লাউজ পরছেন বা ড্রেস পরছেন তখনই তাদের এই জায়গার ফ্যাটগুলো খুব বেশি ভিজুয়ালি দেখা যায়, যেটা ওনারা লজ্জা ফিল করেন। তো আমরা প্রথমেই আমরা দেখবো যে যেই বডি পার্টসগুলো নিয়ে ওনারা চিন্তিত হন সেগুলোই প্রথমে ইন কন্ট্রোলে আনা যায় কিভাবে। এই ব্যায়ামটা আমাদেরকে সেই ব্যাপারটাতে হেল্প করবে, যেটা হচ্ছে বেন্ট ওভার ল্যাটারাল রেজ। প্রথমে বলে বসে ইন কন্ট্রোল, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পেট ভেতরে চেপে আস্তে করে আপনি বসে পড়লেন, নিচু হয়ে শুরু করেন। অ্যান্ড ইনহেল অ্যান্ড এক্সেল। খেয়াল করতে হবে যে আপনি নামছে একদম স্ট্রেটও থাকবেন না, এমন বেশি নেমেও যাবেন না যে আপনার লুকটা শুধুমাত্র মাটির দিকে থাকে। লুকটা থাকবে আইসাইড বরাবর, এবং হাতটা যখন আনছেন ফিল করতে হবে যে মাসেলটা হচ্ছে এই পুরো পিঠে সহ সাইডের এই মাসেলটাতে। নিঃশ্বাস নেবেন এবং ছাড়তে ছাড়তে পেটটা কন্ট্রাক্ট রেখে, কোমরটা টাইট রেখে, তারপর হাতটা যতটুকু পিছে এক্সপ্যান্ড হয়, যতটুকু গেলে আপনার শোল্ডারের জয়েন্টে প্রেশারটা না পড়ে ততটুকুতে ব্যালেন্সটা রেখে আপনি এক্সটেন্ড করবেন এবং আবার আনবেন। জি, আবার গুড, লাস্ট। এবার ওঠার সময় কিভাবে আস্তে করে কন্ট্রোল, পেটটা কন্ট্রোলে রেখে, স্পাইন কন্ট্রোল রেখে তারপরে উঠে সোজা হয়ে বসবেন। এখানে ওজনের ব্যাপারটা একই, আমাদের কিন্তু চেস্টের প্রেশার আমরা নিতে পারি বেশি, ফলে ওখানটায় আপনি যতটুকু ওয়েট নিয়ে আপনি বা ফ্রি হ্যান্ডে হলে যদি স্টার্টিং হিসেবে ফ্রি হ্যান্ডে করেন, এখানে আমি বলবো যে স্টার্টিং হিসেবে আপনি ফ্রি হ্যান্ডই করতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত না আপনি ঠিক এই জায়গার প্রেশারটা ফিল না করবেন ততক্ষণ পর্যন্ত ওয়েট নেওয়াটা ঠিক হবে না, কারণ অ্যালাইনমেন্ট ঠিক না হলে এখানে যাদের শোল্ডারে ইনজুরি আছে বা বয়স্ক আমাদের সিনিয়র সিটিজেন যারা, তাদের জন্য এটা প্রবলেম হতে পারে। প্রথমে ব্যালেন্সটা ঠিক করে আপনি আগে প্রেশারটা ফিল করবেন, প্রয়োজন মনে হলে তারপর আপনি ওয়েট দিয়ে করতে পারেন। দর্শক, পেয়ারা অত্যন্ত উপাদেয় একটি ফল এবং আমাদের সবার খুব প্রিয়। পেয়ারার বিভিন্ন পুষ্টি গুণাগুণ নিয়ে চলুন শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। উচ্চ আঁশ সমৃদ্ধ আরেকটি ফল হচ্ছে পেয়ারা। এই পেয়ারা গ্রীষ্মকালীন ফল হলেও সারা বছর পেয়ারা টুকটাক কিছু না কিছু পরিমাণে পাওয়া যায়। এই পেয়ারা কাঁচা বা পাকা অর্থাৎ রঙিন যে পেয়ারাটা পাওয়া যায় সেটাও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। উচ্চ আঁশ সমৃদ্ধ একটি ফল হচ্ছে পেয়ারা। এই পেয়ারা লো কোলেস্ট্রল একটি ফ্রুট, যাতে কোলেস্ট্রলের পরিমাণ নাই বললেই চলে। এটি উচ্চ আঁশ সমৃদ্ধ, যা কোলন ক্যান্সার প্রতিরোধ করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাকারী উপাদানকে বডিতে বৃদ্ধি করে। পেয়ারায় বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট যেমন পনিফেলন, তারপর হচ্ছে ফ্ল্যাভোনয়েড ক্যান্সার প্রতিরোধে ভূমিকা পালন করে এবং অ্যান্টি এজিং হিসেবে কাজ করে। প্রতি 100 গ্রাম পেয়ারাতে 225 মিলিগ্রাম পর্যন্ত ভিটামিন সি পাওয়া যায়। পেয়ারা কোলন ক্যান্সার, কনস্টিপেশন এগুলো প্রতিরোধ করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে, অ্যান্টি এজিং হিসেবে কাজ করে, সেটা তো আগেই বলেছি। এছাড়াও এর বিদ্যমান অন্যান্য যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো আছে সেগুলো লাংসের সুস্থতা বজায় রাখে, ওরাল ক্যাভিটি ক্যান্সার প্রতিরোধ করে এবং প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পেয়ারা খেলে আপনার বিভিন্ন ধরনের মিনারেলস বা খনিজ উপাদানগুলো আপনারা বডিতে পাচ্ছেন, যেগুলো বডি ইমিউন সিস্টেমকে ডেভেলপ করবে।
দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। প্রতিদিন কমপক্ষে 100টি চুল পড়ে এবং 100টি নতুন চুল গজিয়ে ওঠে। তাই বালিশের গায়ে দু একটা চুল দেখে অহেতুক দুশ্চিন্তা করা বোকামি। নিয়মিত মাথা ম্যাসাজ করুন। মাথা ম্যাসাজ করলে চুলের গোড়ায় রক্ত চলাচল বাড়ে, ফলে চুল পড়ার সম্ভাবনা কমে যায়। স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। ডেন্টাল ক্যারিজ আমি মনে হয় শরীরের সবচেয়ে বেশি কমন রোগ। এটিকে আমরা সহজ ভাষায় বলতে পারি যে জীবাণু বা ব্যাকটেরিয়া দ্বারা দাঁত ক্ষয়। দেখা যায় যে এটা বাচ্চাদের বেশি হয় আর বড়দের কিছুটা কম হয়। এটি হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে ডেন্টাল প্লাক নামক এক ধরনের পদার্থ। আচ্ছা, প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।